হাই গাইস, আজকে সকল এল্ডার্সরা বিদায় নিচ্ছিল ফিরে যাওয়ার জন্য। হুয়া লাস্ট বারের মতো ইয়নবাকে বিদায় বলার জন্য যাচ্ছিল। ওইদিকে ইয়নবা তো নিজের মাস্টারের উপর অনেক রাগ ছিল, কারণ উনি তো তাকে স্পিরিচুয়াল পাওয়ার শেখানোর জন্য মানা করে দিয়েছিল। হুয়া ওর সাথে দেখা করতে আসলে ও ওকে রেডি দেখে বলে, আজকে কি তুমি চলে যাবে? কিন্তু তুমি তো আরও কয়েকদিন এখানে থাকবে, তাই না? হুয়া বলে, হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু সমস্যা নেই, নেক্সট টাইমে আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো। হুয়ার তো ইচ্ছেই করছিল না ওকে ছেড়ে যাওয়ার, কারণ ও তো ইয়নবাকে মনে মনে পছন্দ করে। তাই সে যাওয়ার আগে ইয়নবাকে লাস্ট বারের মতো জড়িয়ে ধরে। চাংইয়াংয়ের তো ওদেরকে এইভাবে দেখে মোটেও ভালো লাগছিল না। ও ভাবছে আমার কেন ভালো লাগে না, ওরা যা খুশি তাই করুক। নজর ওইদিকে থাকার কারণে এইদিকে তো টেবিল ভরে গেল পানিতেই। ইয়নবা হুয়া যাওয়ার পরে নিজের পেন্ডেন্টকে দেখে আর বলে, কাশ আমিও যদি এখান থেকে বের হতে পারতাম, তাহলে আমি এই পেন্ডেন্টটার ব্যাপারেও খোঁজ নিতে পারতাম। এরপর চাংইয়াংকে দেখে আর ভাবে, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমাকে তো কিছু একটা করতেই হবে। অন্যদিকে সুয়ের বড় বোন এখনও এই সিটি থেকে যায়নি, কারণ তাকে তার বাবার একটা কাজ করতে হবে। আর আরেকটা কারণ হচ্ছে ও তো চাংইয়াংকে অনেক পছন্দ করে, তাই ও এখানেই রয়ে গেল। ওর পিছন পিছন সুও ওর সাথে এখানে থাকার জন্য এসেছে। সেও তার বাবার সাথে ফিরে যায়নি। এসেই সে চাংইয়াংয়ের নাম নিয়ে বোনের সাথে দুষ্টুমি করতে থাকে। ওইদিকে ইয়নবাও চাংইয়াংয়ের সাথে আবারও ঢং করতে থাকে। সেইবার বাহানা করে, আমি অনেক অসুস্থ, আমাকে প্লিজ এখান থেকে একটু বাইরে নিয়ে যাবে, তা না হলে আমি তো এইখানেই মরে যাব। ওর অসুস্থর কথা শুনে চাংইয়াং ওকে চেক করতে যাবেই সে চাংইয়াংয়ের হাত ধরে ফেলে। হাতটা ধরে সে চাংইয়াংকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে আর বলে, প্লিজ আমাকে বাইরে নিয়ে চলো, আমার বাবা একটুও ভালো না, উনি তো আমার মাকে একটুও ভালোবাসে না, আমাকেও একটু আদর করে না। বাস শুধু হুয়া ভাই ছিল আমার, সে আমার সাথে অনেক ভালো ছিল, কিন্তু সেও এখন আমাকে ছেড়ে চলে গেল। চাংইয়াং তো ওর কথা শুনে গলে গিয়েছিলই, কিন্তু হুয়োর নাম শুনে তার রাগ উঠে যায় আর হাত ছাড়িয়ে ওইখান থেকে চলে যায়। ইয়নবা ভাবে, এইবারও আমার প্ল্যানটা কাজে দিল না, বাট প্রবলেম নেই, আরেকটা প্ল্যান করব। এরপরও কাজিনের কাছে গিয়ে ওই তাবিজটা দেখিয়ে বলে, এই তাবিজটার ব্যবহার আমি মাস্টারের উপর করব। এরপর ওনার সাহায্যে আমি টাউন হিল যেতে পারবো। চাংইয়াং আসলে ইয়নবা চুপি চুপি ওর পিছনে তাবিজটা আটকিয়ে ফেলে, যার কারণে চাংইয়াং তো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। তাবিজটা ঠিকমতো কাজ করে কিনা সেটা দেখার জন্য সে চাংইয়াংকে অর্ডার দেয়, ডানে যাও বামে যাও। আর চাংইয়াং তো ওদের সব কথা ঠিকঠাক মতোই শুনে। এইটা দেখে তো ওরা দুজন অনেক বেশি খুশি হয়ে গেল। এই তাবিজটা শুধু একদিনের জন্য কাজ করে, তাই জলদি বাইরে যাওয়ার জন্য ইয়নবা তার কাজিনের কাছে কিছু টাকা চেয়ে নেয়, কিন্তু ওর কাছে তো কোনো টাকা ছিল না। এখন আমরা কি করব? বিনা টাকায় আমি বাইরে কি করে যাব? এখন টাকা কোন দিক থেকে আনবো, এটা ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে চাংইয়াংকে বসিয়ে চাংইয়াংয়ের অটোগ্রাফগুলো কতগুলো মেয়ের কাছে বিক্রি করে আর অনেক টাকা ইনকাম করে। এখনও বাইরে যাওয়ার জন্য একদম রেডি, কিন্তু পাহারাদার থেকে তো বাঁচতে হবে। তাই সে চাংইয়াংকে ডেকে বলে, তুমি ওদেরকে ফ্রিজ করে দাও। আর চাংইয়াংও ঠিক এইরকমই করে, কিন্তু এই টেকনিকটা শুধু কিছুক্ষণের জন্যই, এরপরে সব কিছু আবার নর্মাল হয়ে যায়। এইটা দেখে তো ইয়নবা টেনশনে পড়ে যায় আর বলে, আবারও ফ্রিজ করো, বারবার ফ্রিজ করো। কিন্তু এই টেকনিকটা কোনো কাজেই আসছিল না। এইসব করতে করতে ও অনেক ক্লান্ত হয়ে যায় আর ঘুমও চলে আসে। তাই সে চাংইয়াংকে বলে, আমাকে উঠাও আর বিছানায় শুইয়ে দাও। চাংইয়াং ওর কথা শুনে ওকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ইয়নবা ওর হাত ধরে বলে, আজকে রাতটা আমার কাছে থাকো। এই কথা শুনে চাংইয়াংও ওর কাছে বসে পড়ে। পরের দিন ইয়নবা ঘুম থেকে উঠে দেখে চাংইয়াং তো কালকে রাত্রে যেভাবে বসেছিল ওইভাবে বসেই ঘুমাচ্ছে, আর আস্তে আস্তে তার হাতটা ছেড়ে দেয়। এতে চাংইয়াংয়েরও ঘুমটা ভেঙে যায়। ও নিজেকে ইয়নবার রুমে দেখে বলে, আমি এখানে কিভাবে আসলাম? তুমি কালকে আমার সাথে কি করেছো? ইয়নবা ওকে সব কিছুই বলে দেয়, কালকে ও ওকে দিয়ে কি করালো। এগুলো শুনে চাংইয়াং রাগ করে ওখান থেকে চলে যেতে নেয়। ইয়নবা ডাক দিয়ে বলে, দাঁড়াও, কালকে আমি যা যা ইনকাম করেছি ওগুলো সব কিছু তুমি রেখে দাও, বাট প্লিজ আমাকে ডাউন হিল নিয়ে চলো। এটা শুনে চাংইয়াংও তার ফ্রেন্ডের কথা ভাবে। সে বলেছে, ও যদি তোমাকে দেখে লজ্জা পায়, তোমার হাত ধরে তোমার কাছে সাহায্য চায়, তোমাকে সুন্দর করে দেখে বা তোমাকে কিস করে, তো তুমি বুঝে ফেলবে যে ও তোমাকে পছন্দ করে। ও এগুলো মনে করে বলে, ওকে আমি তোমাকে একটা শর্তে ডাউন হিল নিয়ে যাব।
ইয়নবা তো খুশি খুশি এসে বলে, ওকে কী শর্ত বলো। চাংয়াং বলে, আমাকে কিস করতে হবে। ইয়নবা বলে, কি, এটা একটু বেশি হয়ে গেল না? চাংয়াং বলে, ঠিক আছে, তাহলে আমি চললাম। এটা বলে ওখান থেকে চলে যাচ্ছিল, ইয়নবা ওর হাত ধরে টেনে এনে ওকে কিস করে দেয়। হঠাৎ কিস করাতে চাংয়াং তো অবাক হয়ে গেল, আর ইয়নবা তো তার শর্ত পূরণ করে দেয়। তাই সে ডাউনহিল নিয়ে যায় ইয়নবাকে। ইয়নবা তাকে থ্যাঙ্কস বলার জন্য ফক্সের মাস্ক নিয়ে আসে তার জন্য। চাংয়াং ওকে জিজ্ঞাসা করে, তোমার কি ফক্স পছন্দ? ইয়নবা বলে, হ্যাঁ, আমার ফক্স অনেক পছন্দ, কিন্তু আমার বাবা ফক্স একদমই দেখতে পারে না। কি জানি ফক্সরা আমার বাবার কি ক্ষতি করেছিল, তাই উনি ফক্স দেখতে পারে না। ফক্সরা কখনো আমার কোনো ক্ষতি করে নাই, তাই আমি কেন ফক্সকে অপছন্দ করব? আর মানুষের কথা কেন শুনবো? আমার তো যেন ফক্সের বেবি অনেক পছন্দ হয়। মানে ও তো চাংয়াংয়ের কথাই বলছে। ও তার কানে কানে বলে, তুমি জানো আমার কাছে একটা ফক্স বেবি আছে, কিন্তু বেবিটা কোথায় জানি চলে গেল। চাংয়াং বলে, মন খারাপ করো না, ও আবারও তোমার কাছে চলে আসবে। ওইদিকে ইয়নবার কাজিন ভিতরে একা ছিল, তাই সেও দেয়াল টপকে বাহিরে চলে আসে, আর সোজা পাহারাদারদের কোলেই ল্যান্ড করে, যেটাকে বলে স্মুথ ল্যান্ডিং। বেচারা ওদের হাতে ধরা পড়ে গেল। ইয়নবার বাবা ওকে ইয়নবার কথা জিজ্ঞাসা করলে সেও বলে দেয় ইয়নবা তো তার টিচারের সাথে বাহিরে। এটা শুনে উনি রাগ করে আর বলে, তুমি কি জানো বাহিরে টাইগার্স আর উলফ রয়েছে? তুমি কি ওদের সাথে মিলিত নাকি ওদেরকে মারার জন্য হেল্প করতেছো? ও বলে, না না, আপনি চিন্তা করবেন না, ইয়নবার টিচার অনেক পাওয়ারফুল, উনি ইয়নবাকে বাঁচিয়ে ফেলবে। কিন্তু ওর বাবা তো রাগ করে ওকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। কাজিনও তাদের পিছন পিছন বের হয়ে যায়। ইয়নবা তো অনেক খুশিতে মার্কেটে এদিক ওদিক ঘুরছিল, আর চাংয়াং তো ওর পিছন পিছন ওর জিনিসপত্র হাতে নিয়ে চলছিল। আর অন্যদিকে ইয়নবার বাবা আর তার সৈনিকরা আলাদা আলাদাভাবে ইয়নবাকে খুঁজছিল। ওর কাজিনও একটা হোটেলে গিয়ে ওর কথা জিজ্ঞাসা করে, কিন্তু ওইখানেও ছিল না। পরে খেয়াল করে দেখে ওইখানে সু খাচ্ছিল, তো ওদের কাছে গিয়েও জিজ্ঞাসা করে, কি তুমি আমাদের কাজিনকে দেখছো? সুয়ের বড় বোন বলে, ও কি তার বাবার সাথে নেই? ও বলে, না, ইয়নবা আবারও ঘর থেকে পালিয়ে এসেছে, আর আমরা সবাই ওকে খুঁজছি। সো ইয়নবাকে নিয়ে এটা ওটা বলতে গেলে তার কাজিন ইয়নবাকে খোঁজার বাহানা দিয়ে আবার ওখান থেকে চলে যায়। আর এইখানে এই এপিসোডটা শেষ।